জানকী বাবু, জানকী। আরে মাস্টারমশাই, আপনি আসুন আসুন। আজকে আর বসবার সময় হবে না জানকী বাবু, স্কুল বসে গেছে। ক্লাসে সুভাষকে দেখতে না পেয়ে আমি চলেই এলাম। চিন্তা হচ্ছিল কি না, সুভাষ ভালো আছে তো? আসলে কালকে সারাটা দিন অসুস্থ মানুষদের সঙ্গে ছিল কি না। সুভাষের শরীর ভালো আছে মাস্টারমশাই। বলছি, বাকি বাচ্চারা স্কুলে গেছে তো? কাল যারা সকলে সুভাষের সঙ্গে ছিল তারা ভালো আছে তো? হ্যাঁ, সকলে ভালো আছে, এসেছেও মোটামুটি সবাই। দেখুন, আমি সবটা শুনেছি জানকী বাবু। সকলে আপনার বাড়িতে এসে যেভাবে নালিশ জানিয়ে গেছে, তার জন্য সত্যি আমি বড় লজ্জিত। সুভাষ, কেমন আছো বাবা? তোমার জন্য একটা খুব ভালো খবর আছে। মঙ্গলকে আমাদের হস্টেলে এনে রাখা হয়েছে। আর জ্বর নেই ওর? খেতে পারছে ঠিক মতো? মানে ও একেবারে সুস্থ হয়ে গেছে? এত তাড়াতাড়ি কি একেবারে সুস্থ হয় বাবা? সময় লাগবে। তবে ডাক্তারবাবু বলেছেন মঙ্গল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। একেবারে খেতে চাইছে না মোটে। কিরে সুবি, এবার তুই খুশি তো? তোর মনে এবার শান্তি হয়েছে তো? জানেন, অনেক কষ্টে মঙ্গলকে প্রাণে বাঁচিয়েছেন ডাক্তারবাবু। তবে উনি কিন্তু বলে বেড়াচ্ছেন মঙ্গলকে আসলে বাঁচিয়েছে আমাদের সুভাষ। ওকে যদি সময় মতো ক্যাম্পে না নিয়ে আসা যেত, যদি আর ঘন্টাখানেকও দেরি হতো, তাহলে যে কি হতে যাচ্ছিল আমরা কেউ জানি না। ঝড়ে গাছ চাপা পড়েছিল মঙ্গল, সুভাষই ওকে উদ্ধার করে। তারপর থেকে নাওয়া খাওয়া ভুলে যেভাবে মঙ্গলের পিছনে পড়েছিল, সত্যি আক্ষেপ একটাই জানকী বাবু, সবার তো আর সুভাষের মতো বন্ধু ছিল না যে সবাইকে সময় মতো ক্যাম্পে নিয়ে আসা সম্ভব হবে। অনেককেই আনা গেছে, যাদের আনা গেছে তাদেরকেও হয়তো আমরা চিকিৎসার অভাবে প্রাণে বাঁচিয়ে রাখতে পারবো না। কিন্তু কেন? চিকিৎসা তো হচ্ছিল। কাল রাতে পুলিশ এসে স্বদেশী সন্দেহে কাউকে দেখতে না পেয়ে আমাদের ক্যাম্প একেবারে ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দিয়ে গেছে। জানি না এতগুলো মানুষকে নিয়ে এখন কোথায় যাব, কি করব। ছি, এ কাজ ওরা কি করে করলো? নিজের দেশের কথা নাই বা ভাবলো, এতটুকু মনুষ্যত্ব থাকবে না? এর থেকে ছোটরা কি শিখবে বলুন তো? দেখুন, আমার ছাত্রদের দেখে এটুকু আমি বুঝেছি, যে গাছ যেমন জল হাওয়া পাবে, সে গাছ তো তেমনই বাড়বে। তবে ছোট ছোট চারা গাছকে মহিরুহ করে তোলবার দায়িত্ব তো আমাদেরই। সুভাষ, তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা, এমনটাই থেকো। সারাটা জীবন মানুষের পাশে এভাবেই দাঁড়িয়েও কেমন। তোমার উপর আমার অনেক আশা ভরসা। আসি জানকী বাবু। মানুষের পাশে আমার ছেলেরা থাকে তো আমিও চাই বেণীমাধব বাবু, কিন্তু সুভাষ যে বড্ড অন্য রকম হয়ে যাচ্ছে। মা, আপনি ঘরে তখন আমায় কিছু বলছিলেন। সুভাষকে খেতে দিয়ে দাও মেজ বৌমা।
এসো বসো। ও মা, মা খাবে তো? এসো এসো, বসো না মা, বসো। মা খাও, আজ থেকে আমরা দুজনে মিলে একসঙ্গে খাবো। এ নাও খাও। তুমি খাবে না মা? আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না মা, তুমি আমি একসাথে খাবো। আমার খিদে নেই সুভাষ। খিদে নেই? তা আবার হয় নাকি মা? আমি যখন থেকে না খেয়ে আছি, তুমিও তখন থেকেই না খেয়ে আছো মা। আমি বুঝতে পারছি তোমার কতটা খিদে পেয়েছে। তুমি আমার কাছে রাগ করো না মা। আমি ত্রাণের কাজে পালিয়ে গিয়েছিলাম, সেই জন্যই তুমি রাগ করেছিলে। এখন খিদেতে বুঝতে পারছি মা, যারা না খেয়েছিল কত কষ্ট হচ্ছিল ওদের। তুমিও তো বুঝতে পারছো মা, খিদেতে কেমন কষ্ট হয় মানুষের। আমি তো এমন মানুষের পাশে দাঁড়াবো বলেই গিয়েছিলাম মা। আমাকে ভুল করেছিলাম বলো মা? এসব কথা থাক সুভাষ। তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি সেটা করেছো। আমি তো বললাম তোমায়, আমি আর তোমাকে কোনোদিন বাধা দেব না। মেজো বৌমা, তুমি ওকে এখান থেকে নিয়ে যাও। ও মা, মা আমি তোমার দুটি পায়ে পড়ছি, তুমি কিছু খেয়ে নাও, নাহলে তোমার যে শরীর খারাপ হয়ে যাবে। মায়ের শরীরের জন্য তোমার কিসের চিন্তা সুভাষ? তুমি যাও, বাইরে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে দেশের মানুষের সেবা করো। মা, বাইরে গেলে তুমি তোমার মা, বাবা, পরিবারের সকলের কথা ভুলে যাও। বাইরে তুমি কি পাও সুভাষ? মা আমি যে আটকাতে পারি না নিজেকে। কারণ কষ্ট দেখলে আমার যে খুব কষ্ট হয় মা। ও মা, তুমি যদি একবার বাইরে বেরিয়ে ওদের কষ্টটা দেখতে না, তুমিও ঘরের মধ্যে চুপ করে বসে থাকতে না। পিসি দিম্মা তো বলরাম কাকার ছেলেকে গাড়িতে তুলতে বারণ করেছিল, তুমি তো তখন গাড়ি পাঠালে মা। কারণ বিপদ শুনে তুমিও তো চুপ করে থাকোনি। আর আমি মঙ্গলকে ওই অবস্থায় রেখে কি করে ঘরের মধ্যে চুপ করে বসে থাকতাম? সেই জন্য কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি মা। মা, মা অপরাধ নেবেন না মা। ছোট দাদা কিন্তু খুব কষ্ট পাচ্ছে। এবার আপনারা দুজনেই একটু কিছু খেয়ে নিন, নইলে কিন্তু দুজনেই অসুস্থ হয়ে পড়বেন। তুমি না খেলে আমিও খাবো না মা। একটু খেয়ে নাও মা, খাও না।
অনন্তদা, আমাদের বেরোতে হবে এবার। সবাই তৈরি হয় নাও। যতীনবাবু আমাদেরকে অপেক্ষা করতে বলে উনি কোথায় গেলেন? আমার মনে হয় পথঘাটের কি পরিস্থিতি সেটা পরখ করতে উনি এখন গেছেন। সবাই তৈরি তো তোমরা? শোনো, চর খুনের পর সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিলে পুলিশ ভাববে আমরা ভয় পেয়ে গেছি। কিন্তু পুলিশদের এটা বুঝিয়ে দিতে হবে যে ক্যাম্প ঘুরিয়ে ওরা কিন্তু ঠিক কাজটা করেনি। বিনা চিকিৎসায় যদি আমার দেশের একজনও কেউ মরে, তার পরিবর্তে 2 জন ব্রিটিশের প্রাণ নেব আমরা। প্রাণের মূল্য ওদেরও বুঝতে হবে। কিন্তু যতীনবাবু, পুলিশদেরকে হুঁশিয়ারিটা দেবো কি করে আমরা? এই নাও হ্যান্ডবিল, পড়ো। ব্রিটিশরা সাবধান, দেশবাসী এই অন্যায়ের প্রতিশোধ নেবে। আমরা সবাই ভারত মাতার সন্তান। দীর্ঘদিন ধরিয়া ইংরেজ শাসককুল ভারতবর্ষকে শাসন করিতেছে। আজ তাদের শাসন লাগাম ছাড়া হইয়া উঠিয়াছে। নিরন্ন ভুভুক্ষু সাইক্লোন বিধ্বস্ত মানুষদের অস্থায়ী শিবিরটা পর্যন্ত ভাঙিয়া ঘুরাইয়া দিয়াছে ইংরেজ সরকারের পুলিশরা। এই চরম অন্যায়, অবিচার এবং আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমাদিগর সমস্ত দেশবাসীকে রুখিয়া দাঁড়াইতে হইবে। আমরা প্রস্তুত, আপনারাও তৈরি হন। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। কিন্তু কিন্তু এই হ্যান্ডবিলগুলো আমরা কি করে মানুষের কাছে পৌঁছে দেব? সবার ঘরে ঘরে যেতে গেলে তো বিপদ হতে পারে। কখনকার চোখে পড়ে যাব। বাড়িতে বাড়িতে নয়, পথে ঘাটে এগুলো ছড়াতে ছড়াতে তোমরা যে যার আস্তানায় পৌঁছে যাবে। তবে মনে রেখো, এই হ্যান্ডবিলগুলো ছড়াতে ছড়াতে তোমরা কিন্তু একেবারে আস্তানায় পৌঁছাবে না। তাহলে পুলিশও এই কাগজগুলো অনুসরণ করেই আস্তানায় পৌঁছে যাবে। আস্তানার 2 মাইল আগে পর্যন্ত ছড়াবো। শোনো, একটা কথা কিন্তু মনে রেখো, এই হ্যান্ডবিলগুলো কিন্তু একদিনে ছড়াবে না। কিছু নিজের কাছে রাখবে, মাঝে মাঝে ছড়াবে। দেখবো পুলিশ কতবার রাস্তা পরিষ্কার করে। ওরা যতবার রাস্তা পরিষ্কার করবে, আমরা ততবার এই হ্যান্ডবিল ছড়াবো। সবাই সাবধানে যাবে। আমি খুব শিগগিরই ডাক দেবো তোমাদের। অনুপমা, তুমি কোথায় যাবে? জামাইবাবুর বাড়িতে। জামাইবাবু আমাকে এমনিতেই ওই বাড়িতে একবার যেতে বলেছেন। একদিন যেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম। মনে খেদ রেখো না অনুদিদি, তোমায় এখন যে যা খুশি বলুক না কেন, মুখ বুঝে 2-1 দিন তোমাকে ওই বাড়িতে থাকতেই হবে। পারবে তো? দেশের ব্রত নিয়েছি যতীনদা, পারতে আমাকে হবে। এই বিভা, বিভা, এই বিভা, বিভা। দাদা, আমাকে দাও দাও। ঠিক আছে ঠিক আছে, আমি এখানে রাখছি। একগাল হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে থাকলে চলবে না। নে নে নে, প্রণাম কর, প্রণাম কর আগে আমার। কর। বাবা মা ভালো আছেন দাদা? সকলে ভালো আছে, জ্যাঠামশাই জ্যাঠাইমা ওনারাও? সবাই ভালো আছে। অজিত বাবু, আপনি এটা কেমন হলো? আগে বললে তো আমি স্টেশনে যেতে পারতাম। শরৎবাবু, জানিয়ে এলে আমার বোনটার এই চমকে ওটা হাসি মুখখানা কি দেখতে পেতুম। আর তাছাড়া খবর যতক্ষণে আসবে ততক্ষণে তো আমি নিজেই পৌঁছে যাব। শরৎবাবু, আপনি দেখুন তো আপনাদের এখানে কোন দোকানে ভালো ছানা পোড়া পাওয়া যায়। কটকে এসে ছানা পোড়া না খেলে তো আয়ু কমে যাবে। একদম ঠিক বলেছেন। আবার দোকান কেন অজিত? তোমার মাসিমাই তো ছানা পোড়া, চন্দ্রপুরি এসব অসাধারণ বানান, খুব সুস্বাদু হয়, তাই না? না মানে আমি খাবো না, ওই অজিতের জন্যই বলছিলাম। মেসমশাই, কেমন আছেন? এই আছি আর কি। থাক বাবা থাক।
অজিত দাদা, আরে সুভাষ, কেমন আছো? ভালো। সুভাষ, তোমার জন্য কলকাতার রসগোল্লা মনে আছে? তুমি খুব ভালো খেয়েছিলে। বিভা, এই নে, এই হাঁড়িটা ধর, সাবধানে। তুই নিজে একটু কম খেয়ে সকলকে বেশি করে দিস। বারে, আমি কেন কম খাবো? আরে বাবা, আমি তো তোকে কলকাতায় নিয়ে যেতে এসেছি, তুই তো ওখানে গিয়েও খেতে পারবি নাকি? তুমি আমাকে নিতে এসেছো দাদা? হ্যাঁ। বৌমা, ও মেজ বৌমা, তোমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল নাকি? ওরে ও প্রভা, তুই জানতিস শরৎ? না দিদিমা, আমি কাউকেই বলিনি। তা তোমার বাড়ির লোকেরা ভয় পাচ্ছে নাকি বাছা? কটকে মড়ক লেগেছে, সে খবরটা কি কলকাতায় ছড়িয়ে গেছে? না না, তেমন কিছুই নয়। আসলে মা বারবার করে বিভাকে দেখতে চাইছেন। আসলে মার বিভার জন্য খুব মন খারাপ লাগছে। তুমি তো মাকে সাথে করে নিয়ে আসতে পারতে দাদা। আমারও মাকে খুব দেখতে ইচ্ছা করছে, কিন্তু এখন তো আমার যাওয়া হবে না দাদা। কেন রে, যাবি না কেন? এই দেখ, মা তোর জন্য এই চিঠিটাও লিখে পাঠিয়েছেন। ধর। মেসোমশাই, মা কিন্তু আমায় বলে পাঠিয়েছিলেন যে সবার আগে আপনার অনুমতি নিতে, কিন্তু আমি তো ভুল করে বিভাকেই আগে কথাটা বলে ফেললাম। আহা, তাতে কি আছে অজিত? তুমি তো তোমার বোনকে না বলে নিয়ে চলে যাবে না। তবে সাংসারিক এই বিষয়গুলি তোমার মাসিমাই দেখেন, আশা করি উনি আপত্তি করবেন না। মাসিমা, আমি কি বিভাকে নিয়ে যেতে পারি? তোমার বোন যদি যেতে চায় যাবে। না মা, আপনি না বললে আমি যাব না। তোমার দাদা এত দূর থেকে তোমাকে নিতে এসেছেন, মা চিঠি পাঠিয়েছেন। এখন যদি তুমি না যাও, ওদের অসম্মান করা হবে। তুমি নিশ্চয়ই যাবে। আপনি চলে যাবেন মেজ বৌদিদি? চলে যাবে কেন সুবি? বেড়াতে যাবে। আর এমন করছিস, মেজ বৌদিদি এই বাড়ি থেকে চলে গেলে যেন এই বাড়িতে তোর আর আপন বলতে কেউ থাকবে না। আমরা বুঝি এখানে কেউ নেই? ওরে ও প্রভা, আমি বলি যে মেজ বৌমা এরকম হুট করে চলে যাবে? বড় বৌমা আসলে তারপর না হয় যেত। অজিত কখন কিভাবে যাবে সে বিষয় না হয় শরৎ আর তোমার মেসোমশাইয়ের সঙ্গে কথা বলে নিও। দেখতে ইচ্ছে করছে বলেই মেয়েকে নিয়ে যাবে? আমার তা মনে হয় না, বুঝেছিস? নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। মেজ বৌমা তো চিঠিটা পড়ছেই না, তুই পড়ে শোনা না। দেখ না আমাদের পেন নাম ঠেন নাম জানিয়েছে কিনা। বিভা, অজিত পৌঁছানো মাত্র ওর সাথে কলকাতায় ফিরে আয়। কটকে মড়কের খবর শোনার পর থেকে আমার খাওয়া ঘুম চলে গেছে। তুই না আসা পর্যন্ত শান্তি পাচ্ছি না। সেই যে অষ্টমঙ্গলায় এসে ব্যক্তিগত চিঠি কেন পড়ছো? এখন তো দেখছি এটা পড়ার দরকার ছিল শরৎ। এটা ধরো বিভা। আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি এটা ওর হাত থেকে নিয়ে কি করে পড়তে শুরু করলে এটা ভেবে। দেখো, এটা যদি কোনো পারিবারিক চিঠি হতো তাহলে সেই চিঠিটা তোমার বাবার নামে আসতো আর অজিত তোমার বাবার হাতেই দিত। ও কিন্তু সেটা করেনি, ও বিভাবতীকে দিয়েছে। কারোর ব্যক্তিগত চিঠি যে এভাবে পড়তে নেই সেটা তোমাদের জানা উচিত। না পড়লে তো জানাই যেত না প্রভা, মেজ বৌমার মায়ের মন মেয়ের জন্য কেন এত কেঁদে উঠেছে। সেটাই তো স্বাভাবিক পিসিমা। মড়কের ওই গ্রামের মধ্যে সুভাষ যখন গেছিল আমাদের কত চিন্তা হচ্ছিল বলুন তো। তিনিও তো একজন মা,
সব মায়েরই চিন্তা হওয়াটা স্বাভাবিক। এটা চিন্তা নয় প্রভা, এটা আমাদের ওপর ওনারা ভরসা করতে পারছেন। অবশ্য আমার আর কিছু বলার নেই, তোর সংসার, তুই যেটা ভালো বুঝবি সেটাই করবি। তোমার দাদাই এসেছে মেজ বৌমা, সে কি খেতে পছন্দ করে সেগুলো রান্নার ব্যবস্থা করো। হ্যাঁ বিভা, যা খাওয়ানোর আজকেই খাইয়ে দে, কাল সকালেই কিন্তু রওনা দিতে হবে।